হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের নতুন মডেল কোশ্চেন পেপার নম্বর 16। যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করো। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মডেল 16 কী বলেছে? প্রথম প্রশ্নে একটি যৌগের স্থূল সংকেত CH2O এবং এর বাষ্প ঘনত্ব অক্সিজেনের আণবিক ভরের 5.6 গুণ হলে এর আণবিক সংকেত কী হবে? এই অঙ্কটায় কিছুটা কারেকশন করতে হবে একটু, যে এর বাষ্প ঘনত্বটাকে এর আণবিক ভর করে নিতে পারো, নয়তো গ্রাম পারমাণবিক ভর করতে পারো, দুটোর মধ্যে একটা। কী বলছে? কোন একটি যৌগের স্থূল সংকেত কী দিয়ে আছে? স্থূল সংকেত দিয়ে আছে CH2O। স্থূল সংকেত যদি এটা হয়, আমরা ধরে নিতে পারি এর আণবিক সংকেত কি? আণবিক সংকেত ধরে নিতে পারি CH2O হলেন। এটাকে আণবিক সংকেত দিতে আমরা তো এন এর ভ্যালু বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো এখান থেকে এর আণবিক ভর কত আসবে? আণবিক ভর ইজ ইকুয়াল টু এন ইন্টু কত আসবে? এটাই 12 যোগ 2 যোগ 16 সমান 30 N। তো আমাদের যে যৌগটা দেওয়া আছে তার আণবিক ভর হয়ে গেল 30 N। তো শর্ত অনুসারে কি লিখতে পারি আমরা? শর্তে এর আণবিক ভর 30 N কার সাথে সমান? 30 N ইজ ইকুয়াল টু বলেছে অক্সিজেনের গ্রাম আণবিক ভরের, এর বাষ্পঘনত্বের জায়গায় তোমরা আণবিক ভর ধরে নাও। এই আণবিক ভরটা কার সাথে সমান হবে? বাষ্পঘনত্বটা কেটে দাও, বাষ্পঘনত্ব অমিট করে কী হবে? এটাকে আণবিক ভর করতে পারো। আণবিক ভর করে নিলে কত হবে না? 30 N সমান অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত হয়? 32 ইন্টু 5.6, 32 ইন্টু 5.6। এখান থেকে এন সমান কত আসবে? এখান থেকে এন ইজ ইকুয়াল টু আসবে 32 ইন্টু 5.6 বাই 30। তো এখান থেকে যে দশমিক তুলে কাটাকাটি করা হয়, ক্যালকুলেশন করা হয়, এখান থেকে মান কত হবে? দশমিক তুলে নিচে হবে 10। এটা তোমরা ক্যালকুলেটর করে দেখবে। এটা অ্যাপ্রক্সিমেট কত আসছে? 6 আসছে, অ্যাপ্রক্সিমেট 6। এন সমান যদি অ্যাপ্রক্সিমেট সরি কিন্তু দেখো ধরে আমাদের CH2O আণবিক সংকেত ধরে নিয়েছি, যার আণবিক সংকেত কত? CH2O হলেন আণবিক ভর কত হবে? N 12 যোগ 2 যোগ 16 সমান 30 N। এখানে শর্তে 30 N সমান কত? অক্সিজেনের আণবিক গ্রাম আণবিক ভর কত? 32 হয়, 32 গুণ 5.6 গুণ। তো এখান থেকে N সমান কত? 32 ইন্টু 5.6 সে সমান হবে সমান N সমান কত আসলে? এখান থেকে 6, অ্যাপ্রক্সিমেট 6। N সমান এর ভর কত হবে? অ্যাপ্রক্সিমেট 6। অতএব আণবিক সংকেত ইজ ইকুয়াল টু CH2 হোল ও 6। তো এখানে সেটা C6H12O6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 কী বলেছে? দেখো বলেছে যে 250 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড, তার সংকেত দেওয়া আছে দ্রবণের মধ্যে অক্সালিক অ্যাসিডের পরিমাণ কত হবে? তবে এখান থেকে অক্সালিক অ্যাসিড থেকে আমরা কী জানি যে অক্সালিক অ্যাসিড যেটা, যদি এটা নর্মালে সলিউশন বানানো হয়েছে অক্সালিক অ্যাসিড, তো অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত? আণবিক ভর তোমাদের দেখে ক্যালকুলেশন করে আসছে 126 আসবে আণবিক ভর। 126 আণবিক ভর আমাদের এখানে আসবে কি? গ্রাম তুল্যাঙ্ক প্রয়োজন, গ্রাম তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভর, তাই তো? তুল্যাঙ্ক ভর ইকুয়াল কত হবে? 126/2, কারণ 2 কি অক্সালিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা সমান 63। তো অক্সালিক অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক আসবে 63। আমরা এখানে বলতে পারি কত? 1000 ml 1 নর্মাল অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে অক্সালিক অ্যাসিডে এর পরিমাণ কতটুকু? অক্সালিক অ্যাসিডের পরিমাণ 63 গ্রাম। তো 1000 লিটারে 1000 ml মধ্যে 1 লিটারের মধ্যে যদি আমরা 63 গ্রাম অক্সালিক অ্যাসিড দিই, তো সেই দ্রবণের মাত্রা কত হবে? 1 নর্মাল। আমাদের তৈরি করতে বলেছে কত? 250 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিডের পরিমাণ কত হবে? 63 ইন্টু 0.1 ইন্টু 250/1000, 4
6.3/4, 6.3/4, তো কত হবে 1.575 গ্রাম। অপশান সি হলো উত্তর। নেক্সট কত নম্বর? 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 1 মিলিমোল CO2 গ্যাসে CO2 অণুর সংখ্যা কত হবে? বলছে 1 মিলিমোল CO2 গ্যাসে, তো 1 মিলিমোল সমান কত মোল জানি আমরা, যে 1 মিলিমোল ইজ ইকুয়াল টু 10⁻³ মোল। 1 মিলিমোল সমান কত? 10⁻³ মোল। তো 1 মিলিমোলে বা 1 মোল গ্যাসে আমরা কত জানি? আমরা জানি 1 মোলে CO2 এর অণু অ্যাভোগাড্রোর সংখ্যা সমান হয়। তাই মিলিমোলে কত হবে? 10⁻³ মোলে বের করলে আমাদের হয়ে যাবে অণুর সংখ্যা কত? Na ইন্টু 10⁻³। এটা হচ্ছে উত্তর, অপশান বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4 কি বলেছে? যে উপকক্ষের ক্ষেত্রে L সমান 0 এবং M সমান 0 তার আকার কোনটি? কোনো উপকক্ষের যদি L 0 হয়, L 0 হলে সেটি কি উপকক্ষ হয়? L ইজ ইকুয়াল টু 0 আর M ইজ ইকুয়াল টু 0 জন্য উপকক্ষ হয় কত? S উপকক্ষ। কি উপকক্ষ হয়? S উপকক্ষ। তো S উপকক্ষের আকৃতি কী হয় আমরা জানি? আমরা জানি স্ফেরিক্যাল বা গোলাকার বা স্ফেরিক্যাল। তো উত্তর কত হলো? এটা অপশান বি। তো নেক্সট কোশ্চেন কত? কোশ্চেন নম্বর 5 কি বলেছে দেখো, বলেছে যে নিচের কোনটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক? নিচের কোনটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক? তো এদের যদি আমরা তোমাদের কাজ কি, তোমরা সবাই ইলেকট্রনিক্স করা জানো, ইলেকট্রনিক্স করে দেখবে কার অযুগ্ম ইলেকট্রন সব থেকে বেশি আসছে। তো এখানে অযুগ্মটা কার সব থেকে বেশি? আমরা যদি Mn ধরে করি, Mn2+ আছে এখানে, Mn2+ কত সিস্টেম? Mn2+ D5 সিস্টেম। তার মানে Mn2+ টোটাল হচ্ছে 27, 27, 25, 25-এর ইলেকট্রনিক্স কত হবে? লাস্টে D5 আসবে, 3D5 হবে লাস্টে আমাদের। Mn-এর 2+ যদি ইলেকট্রনিক্স করা হয়, আমাদের শেষ কত আসবে? শেষ আসবে 3D5। তারপরে কি আছে? Fe2+। তো Fe2+ ইলেকট্রনিক্স করলে কত আসবে? Fe2+ আসবে 3D6। তো এর অযুগ্ম ইলেকট্রন কতগুলো? এর অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 5টা ডি এর একটা করে অযুগ্ম ইলেকট্রন থাকে। তো D5 মানে 5টা ইলেকট্রন অযুগ্ম। তো এই অযুগ্ম ইলেকট্রন কতগুলো? 5। এর ক্ষেত্রে কত আসবে অযুগ্ম ইলেকট্রন? 1, 2, 3, 4, 5, 6। তো অযুগ্ম ইলেকট্রন কত আসছে? এখান থেকে 4টে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন 4। তারপরে কি আছে? তারপরে কার্যকরণ সূত্র হচ্ছে Cobalt2+, CO2+। তো CO2+ কি ইলেকট্রন সিস্টেম? 3D8। যে Cobalt2+ ইলেকট্রন করো, দেখবে কত আসবে? লাস্টে 3D8 আসবে। অর্থাৎ 3D8 মানে কত? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তো 3D হয়ে কটা অযুগ্ম আছে? 2খানা আছে অযুগ্ম ইলেকট্রন। আর লাস্ট কি আছে? Cu+। তো Cu+ কি? D10 সিস্টেম, D10। তো Cu+ যদি D10 সিস্টেম হয়, তবে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 0। তো সব এখানে বলতে চাইছে সর্বাধিক উত্তর কত আসবে? তবে Mn2+ হচ্ছে আমাদের অ্যান্সার। Mn2+ এর সব থেকে বেশি সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বর্তমান। নেক্সট কোশ্চেন নম্বর 6 কি বলছে? কোশ্চেন নম্বর 6-এ যে 4s 3d, এই 4s 5d, 4f এবং 6b এদের শক্তির অধক্রমে সাজাতে বলেছে। মানে কেউ 4s 5d 4f 6p ঠিক আছে। তো তবে এদের শক্তির অধক্রমে যদি সাজাতে বলে, আমাদের শক্তি আমরা কি জানি? শক্তি হচ্ছে আব্বাও নীতি n+l নিয়ম অনুসারে হয়। তো এর ক্ষেত্রে n এর মান কত? 4, আর s এর জন্য l এর মান 0। তো 4 + 0 সমান কত হবে? 4। এর ক্ষেত্রে কত হবে? 5 + 2 সমান 7। এক্ষেত্রে 3 + 3 সমান হচ্ছে 7, আর 6 + 1 সমান 7। তবে কী পেলাম আমরা? যে অধক্রম বলেছে, মানে আমাদের সব থেকে বেশি প্রথমে আমাকে খুঁজতে হবে, তারপর পরপর সাজাতে হবে। এখান থেকে দেখলাম 3 জনের কত আসলো? n+l এর মান 7। তো আব্বাও নিয়মে কী বলেছে? কোনো অরবিটালে যদি n+l এর মান সমান হয়, তবে তার ক্ষেত্রে n এর ভ্যালু বেশি হলে তার শক্তি বেশি হবে। অর্থাৎ n এর ভ্যালু কম হলে শক্তি কম, আর n এর ভ্যালু বেশি হলে শক্তি বেশি। তো শক্তি বেশি আমাদের কার আসলো? 6p আগে আসলো, তারপরে আসবে 5d, তারপরে আসবে 4f, তারপরে শক্তি আসবে 4s এর। এ হচ্ছে আমাদের ক্রম। অপশন সি হচ্ছে উত্তর।
নেক্সট কোশ্চেন নম্বর 7 কী বলছে 7 নম্বর কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন কোয়ান্টাম শক্তি ঠিক নয়। এখানে 4টে কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া আছে। অপশান এতে কী সেট দিয়েছে না n সমান 3, l সমান 0, m সমান 0, s সমান প্লাস হাফ, s সমান প্লাস হাফ। তারপর 2 নম্বর অপশানে কী দিয়েছে n সমান 3, l সমান কত 2, m সমান 0, s সমান প্লাস মাইনাস হাফ। নেক্সট কী দিয়েছে সিতে না n সমান 5, l সমান কত 3, m সমান 0, s সমান মাইনাস হাফ। d সমান কত d আছে n সমান 4, l সমান কত 3, m সমান 4 আর s সমান মাইনাস হাফ। এবার এই যে কোয়ান্টাম সংখ্যা সঠিক না ভুল এটা আমি অনেকবার বলেছি। তোমরা আগে প্রিভিয়াস কোনো কোশ্চেনে এরকম কোশ্চেন থাকলে সেখানে পেয়ে যাবে, অথবা তোমরা যদি আরেকটা আমার প্লেলিস্ট রয়েছে রেলের প্লেলিস্ট বলে, ওই রেলের প্লেলিস্টের একটা ভিডিওতে দেখবে উপরে লেখা আছে থিওরি প্লাস এমসিকিউ, ওই পার্টে করা আছে পুরো থিওরি। এখানে যে কোয়ান্টাম সংখ্যা থিওরি করা আছে। আমরা শর্টে বলে দিই কোয়ান্টাম সংখ্যা যদি এন এর ভ্যালু কত হয়, এন এর ভ্যালু যদি সর্বাধিক এন এর ভ্যালু কত যদি আমরা 5 হয়, এন এর ভ্যালু এখানে 5 সর্বাধিক আছে, 5 যদি হয় এন এর ভ্যালু তো এল এর ভ্যালু হতে হবে কত থেকে 0 থেকে 1 2 3 4, অর্থাৎ এল এর ভ্যালু কত হয় n-1 পর্যন্ত হয়, n-1 পর্যন্ত 0 থেকে শুরু করে n-1। এম এর ভ্যালু কত হয়, এম এর ভ্যালু -l থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত, -l থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত কার ভ্যালু এম এর ভ্যালু। আর এস এর ভ্যালু কী আছে প্লাস মাইনাস হাফ, এস এর ভ্যালু প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে। এবার আমরা দেখতে হবে এখানে যে 4টে কোয়ান্টাম দেওয়া আছে তার মধ্যে কোনটি ভুল। অপশানে দেখো দেওয়া আছে n সমান 3, l সমান 0। তো n সমান 3-এর জন্য এল এর ভ্যালু কত হতে পারে 0 1 2 হতে পারে, 0 1 2 হতে পারে, তো 2 0 তো হতে পারে, তো হতে পারে এম এর ভ্যালু এল এর ভ্যালু যদি 0 হয় এম এর ভ্যালু 0 হবে আর এর সমান হাফ। তবে অপশানে কি ঠিক দেওয়া আছে। 2 নম্বর দেখা বলছে n সমান 3, n সমান যদি 3 হয় তো এল এর ভ্যালু 2 হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ এল এর ভ্যালু কত হয় n-1 পর্যন্ত। ভালো করে শুনবে, এল এর ভ্যালু কত হয় n-1 পর্যন্ত, যেটা ঠিক। তো এল এর ভ্যালু 2 এর জন্য এম এর ভ্যালু 0 হতে পারে, কারণ এল এর ভ্যালু যদি 2 হয় এম এর ভ্যালু -2 থেকে শুরু করে +2 পর্যন্ত হবে, এটা হচ্ছে 0 হতে পারে, এটাও প্লাস মাইনাস হাফ মানে যে কোনো একটা মান হতে পারে। তারপরে কি বলছে সিতে n সমান 5 হলে l সমান 3 হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, কারণ n সমান যদি 5 হয় l এর ভ্যালু কত হবে 5-এর 1 কম 4 পর্যন্ত। এখানে m এর ভ্যালু 0 অবশ্যই হতে পারে, সেভেল মাইনাস হাফ হতে পারে। দেখো n সমান 4 এর জন্য l সমান 3 হতেই পারে, n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালু কত হয় 0 1 2 3 পর্যন্ত হতে পারে, তো 4 হবে। নেক্সট বলেছে কি m সমান 4, দেখো l এর ভ্যালু যদি 3 হয়, l এর ভ্যালু যদি 3 হয় m এর ভ্যালু 4 হতে পারে, হতে পারে না। তো আমাদের উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 8 বলছে 8 নম্বর কোশ্চেন ভালো করে দেখো যে এইচ পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে E0, এলআই আয়নের দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে। তো প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে R0, তো Rn সমান আমরা কত জানি E0 ইন্টু m²/z। তো এলআই পরমাণুর ক্ষেত্রে কত হবে, এলআই এর ক্ষেত্রে Li2 প্লাস এর ক্ষেত্রে আর কততম কক্ষ হচ্ছে 2তম, দ্বিতীয় বোর কক্ষের বলে তো R2 সমান কত হবে, তো A0 ইন্টু n মানে কততম 2তম কক্ষ 2² আর লিথিয়ামের জন্য হয় 3, তো কত হলো 4a/3, 4a0/3 হচ্ছে আনসার। তো এটা 4a0 অপশানে নেই দেখো, কিন্তু আছে কত 1.33 A0 আছে না, তো ওইটা হবে আমাদের উত্তর 1.3.00, 1.30 A0। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি হাইজেনবার্গের সমীকরণকে নির্দেশ করে না। নিচের কোনটি কাকে হাইজেনবার্গের সমীকরণকে নির্দেশ করে না। তো হাইজেনবার্গ কি বলেছিলেন যে তীব্রভাবে গতিশীল কোনো একটি ইলেকট্রনের বা ক্ষুদ্র কণার আধানযুক্ত গতিশীল ক্ষুদ্র কণার ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। এটাই ছিল কার তত্ত্ব, হাইজেনবার্গের তত্ত্ব। কী বললো হাইজেনবার্গ বলেছিল কোনো একটি ক্ষুদ্র কণার যদি চার্জযুক্ত ক্ষুদ্র কণা যদি গতিশীল হয় তো সেই গতিশীল কণার ভরবেগ এবং অবস্থান
একই সাথে অ্যাট এ টাইম নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। এটাই ছিল কার? এটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির যে গাণিতিক রূপগুলো কী কী ছিল? হাইজেনবার্গের গাণিতিক রূপের কোন কোন রূপ ছিল আমাদের জানতে চাইছে, এখানে কোন রূপটি সঠিক নয় জানতে চেয়েছে। তো হাইজেনবার্গের গাণিতিক রূপগুলো ছিল কী কী জানা আছে কারো? জানা বলছে হাইজেনবার্গের রূপগুলো ছিল ডেল এক্স ইন্টু ডেল পি। ডেল এক্স হচ্ছে কি অবস্থানের অনিশ্চয়তা, ডেল পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তার মান, গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই কত হবে? গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটা হচ্ছে হাইজেনবার্গের সমীকরণ। এরকমভাবে করা যায়। এটাকে চেঞ্জ করে কেমনভাবে লেখা যেতে পারে? লেখা যেতে পারে যে ডেল ই ইন্টু ডেল টি, মানে গতিশক্তি এবং তার সময় এর মানও এইচ বাই 4 পাই গ্রেটার দেন ইকুয়াল টু হবে। এটাও হাইজেনবার্গের একটা সমীকরণের রূপ। আর কি আছে হাইজেনবার্গ সমীকরণের রূপ আছে যে ডেল ল্যামডা ইন্টু ডেল টি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এগুলো প্রত্যেকটা হাইজেনবার্গের সমীকরণের রূপ। কিন্তু এখানে দেখো অপশান ডিতে দিয়ে দিয়েছে কত? ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তো এটা কি? এটা হচ্ছে হাইজেনবার্গের সত্য নয়। এটা হাইজেনবার্গের সমীকরণের গাণিতিক রূপ হবে না। আমাদের উত্তর কথা আসতে হবে, অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো ভালো করে, যে বিই এমজিএল এর মধ্যে দ্বিতীয় আয়নন বিভবের মান সবথেকে বেশি কার হয়? কী আছে? বি এর সাথে 1:2 2:2। তারপরে কি আছে? বি এর পরে আছে বি এর কত হয়? 1:2 2:2 2:2 2p1। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো এমজির কত হয়? 1:2 2:2 2p6 3:2। আর আছে কত? অপশান ডিতে আছে এল কত হয়? 1:2 2:2 2p6 3:2 3p1। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। তো এইগুলোর মধ্যে কার দ্বিতীয় আয়নভাব সব থেকে বেশি? দ্বিতীয় আয়নভাব দেখো আমরা ডিরেক্ট দ্বিতীয়তে চলে যাচ্ছি। দ্বিতীয় ইলেকট্রন এখান থেকে কোথায় বেরোবে? 2s1 থেকে বেরোবে। এটা কারণ প্রথমটা 2s2 থেকে গেছে, তারপরে 2s1 থেকে। এটা কত বেরোবে? দ্বিতীয় বেরোবে 2s2 থেকে বেরোবে। এর কত বেরোবে? 3s1 থেকে। এর বেরোবে 3s2 থেকে। এই যে ইলেকট্রনের মধ্যে দেখো প্রথম ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ বোরনের ক্ষেত্রে প্রথম বেরিয়ে যাওয়ার পর, তো যখন এটা গেছিলো 1s2 2s2, এই যে 1s2 2s2 থেকে যদি পরবর্তী ইলেকট্রন বেরোতে চাই, এখানে সব থেকে বেশি হবে। কারণ কি? কারণ বেরিলিয়াম এবং বোরনের মধ্যে, বোরনের ক্ষেত্রে এটি বোরনের কী হয়? নিউক্লিয়ার চার্জ বেশি, জেড ইফেক্টিভ বেশি। সের জন্য এটা উত্তর হবে উত্তর বি, জেড ইফেক্টিভের জন্য এটা উত্তর হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত? 10। এটা হলো 11 নম্বর কোশ্চেন হয়েছে অ্যাকচুয়াল। যে 10 নম্বর কোশ্চেনে কী বলেছে? ক্ষারীয় উভধর্মী অম্লিক অক্সাইডের ক্রম। তো ক্ষারীয় অক্সাইড আমরা কী জানি? সবাই জানি সিএও কী হয়? ক্ষারীয় অক্সাইড। কিন্তু এখানে তোমাকে পরপর মিলিয়ে করতে হবে। তাই আমাদের প্রথম কোন অক্সাইডকে চুজ করতে হবে? কোনটা ক্ষারীয় অক্সাইড হবে এর মধ্যে? না বিএও কি ক্ষারীয় অক্সাইড। Al2O3 কি উভধর্মী অক্সাইড। আর কি আছে অপশান সিতে ASO3 কি আম্লিক অক্সাইড। তো এই হচ্ছে আমাদের ক্রম। এটা হচ্ছে অপশান বিতে। নেক্সট কোশ্চেন নম্বর 12। নেক্সট কত নম্বর কোশ্চেন? 12 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, যে বিবৃতি এবং তার কারণে কোশ্চেন। বিবৃতি এতে কি বলেছে? যে O2 মাইনাস এবং Mg2 প্লাসের আয়নীয় ব্যাসার্ধ একই হতে পারে না? হতে পারে না। O2 মাইনাস এবং Mg2 প্লাসের আয়নীয় ব্যাসার্ধ এক হতে পারে না। দুজন সম ইলেকট্রনের স্পিসিস এবং O2 মাইনাসের আকার Mg2 থেকে অনেক বেশি হয়। তো সব থেকে ক্ষুদ্রাকার হচ্ছে কি Mg2 ক্ষুদ্রাকার, আর O2 মাইনাস
বৃহদাকার। এইরকম সিচুয়েশন হলে, কারণ এখানে কী বলছে দেখো, যে O2 মাইনাস Mg2 প্লাসের আয়নগুলি সম ইলেকট্রনীয়। এটা সত্য, কিন্তু কি সঠিক কারণ? সঠিক কারণ তো নয়। তো এক ভুল দুই ঠিক, এক ভুল দুই ঠিক কোথায় আছে? অপশান ডিতে আছে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 13 নম্বর কোশ্চেনে হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। এই কোশ্চেন উত্তর তোমাদের ডিরেক্ট লেখা উচিত, বারবার পড়তে হয়। হ্যালোজেন মৌলগুলিতে ব্যতিক্রম রয়েছে। হ্যালোজেন মৌলগুলির নর্মাল ইলেকট্রন কত হয়? হ্যালোজেনের ক্ষেত্রে নর্মাল কথা, হ্যালোজেনের হচ্ছে আমরা কি জানি, উপর নিচে নামলে ইলেকট্রনের শক্তি কমতে থাকে, তাই সব থেকে বেশি কাজ সিএল এর, বিএফএ, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে আই। উপর থেকে নিচে নামলে ইলেকট্রন শক্তি কী হয়? হ্রাস পায়, তাই সিএল এর সব থেকে বেশি হওয়ার কথা। তারপরে এটা কিন্তু এই ট্রেনটা ফলো করে না, এটা ভুল। সঠিক কী হয়? সিএল বেশি এফ এর থেকে, বিআর আই। কারণ কি? কারণ হচ্ছে এফ এর চার্জ ডেন্সিটি অনেক হাই, মানে উচ্চ ইলেকট্রন ঘনত্ব হওয়ার জন্য এ কী করতে পারে না, আরও ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই সিএল এর ইলেকট্রন শক্তিমান বেশি হয় এফ এর থেকে। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 14। কী বলছে 14 নম্বর কোশ্চেন? এটা সেই পুনরায় আবার বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর কোশ্চেন। বিবৃতি 1 পড়ে দেখো কী বলেছে, ভালো করে পড়ে উত্তর করো। বিবৃতি 1 কী বলছে? অর্থ নাইট্রোফেনলে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে এটি কি উদ্বায়ী। অর্থ নাইট্রোফেনল স্ট্রাকচার জানা আছে তোমাদের? অর্থ নাইট্রোফেনল স্ট্রাকচার কেমন দেখতে হয়? এটা OH, আর এখানে আছে নাইট্রো গ্রুপ। তো এরকম তো অর্থ নাইট্রোফেনল। এবার এই মধ্যে একটা কী দেখা, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে একটা কী দেখাবে না, ইন্টারেকশন ফিল করবে। ইন্টারেকশনটা কেমন ইন্টারেকশন হতে না, এটা হাইড্রোজেন বন্ধন হয়, তার জন্য কি বলছে অপশান। তো একেরটা কি ঠিক? কারণ কি অর্থ নাইট্রোজেনের মধ্যে কী দেখা যায়? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায়, তো দেখা যাচ্ছে। এবং এর কারণ কি? বিবৃতি 2 এ কী বলেছে দেখো, কারণ নয়, বিবৃতি 2 এ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য অর্থ নাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি হয়, কিন্তু বাস্তবে অর্থ নাইট্রোফেনলের গলনাঙ্ক কী হয়? কম হয়। আমরা জানি যারা ইন্ট্রামলিকুলার মানে নিজস্ব মৌলের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, তাদের গ্যাসের পরিমাণ কম লাগে, জ্বালানি। তবে কি একেরটা কী হলো ঠিক হয়েছে এবং 2 নম্বরটা ভুল হয়েছে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে একেরটা ঠিক, 2-এরটা ভুল। উত্তর কত হবে? অপশান 1 বিবৃতি 1 ঠিক এবং বিবৃতি 2 ভুল। অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেন কী বলেছে? বলেছে যে এটি স্তম্ভ দিয়ে আছে, স্তম্ভ 1, স্তম্ভ 2, এবার মিলিয়ে করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। তো স্তম্ভ 1-এ 1 নম্বরে কী দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে দেখো BrF5। 2 নম্বরে কী দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া আছে CrF6 হোল 3 মাইনাস। তারপরে কী আছে? 3 নম্বরে আছে কে? 3 নম্বরে আছে O3, আর 4 নম্বরে আছে কত? PCl5। এর মধ্যে থাকে, এর মধ্যে এর হাইব্রিডেশন কত হবে? হাইব্রিডেশন H সমান হাফ 7 যোগ 5, তো কত হচ্ছে 6 sp3d2। এবং 6 হলে এর বিপি কত আছে? বিপি আছে দেখো 5, বন্ড পেয়ার 5টা F আছে, এলপি আছে কতগুলো? একটা। তাই বিপি 5 এলপি 1, এটা কার মতো দেখতে হয়? দরকার নেই কার মতো দেখতে, তোমরা ডিরেক্ট লিখতে পারো 1 নম্বরটা কার সাথে আসবে? 1 নম্বরটা সি এস, BrF5 কী হচ্ছে? বিআর হচ্ছে 12 6, 6 হলে কি হয়? 15 নম্বর কোশ্চেন না। তো এটা কি আসছে অ্যাকচুয়ালি আমাদের বর্গ পিরামিডীয়। তো এটা কি আসছে, যেহেতু একটা লোন পেয়ার আছে, তাই এটা হবে কি বর্গ পিরামিডীয়। তারপরে কি আছে? তারপরে আছে দেখো
CrF6 3 এটা হয় অষ্টতলকীয়, অক্টাহেড্রাল, অষ্টতলকীয়। O3 কি হবে? O3 হচ্ছে কৌণিক, O3 হবে কৌণিক। এবং 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে যে PCl5 এটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড। এটা কি হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিড। তবে এই যে এর কি হাইব্রিডেশন অবস্থা বের করবে এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে। PCl হাইব্রিডেশন কত হয়? 1/2 × 5/2 = 5, 5 হলে কত হয়? sp3d। sp3d হলে হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড। মানে এটা মাঝে থাকবে কত? মাঝে থাকবে p, 3 দিকে 3টে Cl, 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 ACl, ACl। এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডের স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, sp3d সংকরায়নের নিচের কোন কক্ষগুলি অংশগ্রহণ করে? 16 নম্বর কোশ্চেনে বলেছে sp3d এর ক্ষেত্রে কোন কক্ষগুলি অংশগ্রহণ করে। আমরা জানি কক্ষগুলো কী থাকে। দেখো sp3d একটা s, 3খানা p আর 1খানা d অরবিটাল অংশগ্রহণ করে। এখান থেকে একটা s, p এর 3টেই এখানে অংশগ্রহণ করে, px, py, pz প্লাস d এর কোন অরবিটাল হবে? এখানে d এর d স্কোয়ার, z স্কোয়ার কক্ষের মধ্যে অংশগ্রহণ করবে। তাই এ হচ্ছে আমাদের উত্তর। কার উত্তর হচ্ছে sp3d সংকরণে কোন কক্ষগুলি অংশগ্রহণ করে সেটা জানার। এর উত্তর কি আসছে? উত্তর হচ্ছে অপশান সি। না, সি কি আছে? হ্যাঁ, অপশান সি। নাহলে এই উত্তর দেখে নাও, অপশান সিতে। অপশান সিতে পুরোটা নেই। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কী বলেছে? 17 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে নিম্নলিখিত কোনটির বন্ধন ক্রম হলো কি? বন্ধন ক্রম জানতে চেয়েছে। যে আমরা কি জানি বন্ধন ক্রম কার উপরে ডিপেন্ড করে? বন্ধন কোণ বন্ড ডটের উপর ডিপেন্ড করে, বা বন্ধন কোণ বন্ধন শক্তির উপরে নির্ভর করে। যার বন্ধন ক্রম যত কম, কি কম? বন্ধন ক্রম কমলে কি হবে? বন্ধন ক্রম কমলে বন্ধন ক্রম কমছে মানে কি? সেটি কম শক্তিশালী বন্ধন। যার বন্ধন কম হয় তার বন্ধন ক্রমও কম হয়, মানে খুব সহজে ভেঙে যায়। এখানে যে অপশানগুলো আছে কী কী আছে এখানে? তো sp3, sp2 আর sp-sp-র মধ্যে সব থেকে বেশি কার হয়? না 3 নম্বর sp-sp-র বন্ধন শক্তি সব থেকে বেশি হয়। তারপরে হয় sp2, তারপরে হচ্ছে sp3। তো sp-sp-র ক্ষেত্রে কী হয়? বন্ধন সব থেকে স্ট্রং বন্ধন হয়, তাই বন্ধন ক্রম কী হয়? কমে যায়। বন্ধন ক্রম কী থাকে? বন্ধন ক্রম বেশি থাকে। তো বন্ধন ক্রম কার বেশি? আর sp বন্ধন ক্রম সব থেকে বেশি। আর sp2, বন্ধন ক্রম মাঝারি, আর sp3 বন্ধন ক্রম সব থেকে কম। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, যে Cl2O, F2O আর H2 এর বন্ধন ক্রমের সঠিক ক্রম, বন্ধন কোণের। এর মধ্যে বন্ধন কোণ কার সব থেকে বেশি হবে? নর্মাল অর্ডার যদি আমরা ফলো করে জানি যে এর বন্ধন কোণ সব থেকে বেশি হবে। আর এটার ব্যতিক্রম তোমরা ভেসপারের 4 নম্বর তত্ত্ব পড়ো। 4 নম্বর তত্ত্বে কী বলেছিল? বলেছে যে কোনো সমযোজী বন্ধনে কী থাকে? যদি দ্বিবন্ধন উপস্থিত থাকে তবে সেই দ্বিবন্ধনের বিকর্ষণ সব থেকে বেশি মাত্রায় হবে। স্ট্রাকচার কী হবে? রিজিডিটি হবে। স্ট্রাকচারের মধ্যে শক্তিশালী একটা স্ট্রাকচার থাকবে, যেটা খুব সহজেই ভাঙবে না। এবং এদের মধ্যে কী হবে? বন্ধন কোণ কী হবে বেশি সব থেকে? যার মধ্যে দ্বিবন্ধন প্রকৃতির বন্ধন দেখা যাবে। যেহেতু Cl-O এর ভিতরে, Cl2O এর ভিতরে দ্বিবন্ধন প্রকৃতি দেখা যায়, তাই Cl2O এর বন্ধন ক্রম সব থেকে বেশি। নেক্সট হচ্ছে H2O। নেক্সট হচ্ছে F2O। এ হচ্ছে আমাদের সিরিজ। তো Cl2 এর বন্ধন কোণ সব থেকে বেশি, কারণ কি? কারণ Cl2O এর মধ্যে কি দেখা যায়? Cl2 এর মধ্যে পার্শিয়ালি দ্বিবন্ধন দেখা যায়। রেজোন্যান্সের ফলে এটা পার্শিয়ালি দ্বিবন্ধন তৈরি করে,
তাই এটির বন্ধন কোণ সব থেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, যে Cl2 আই Cl2 এর নিচের কোনটির গঠনের সঙ্গে সমান। তা কোনটির গঠন Cl2 এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না Cl2 এর সাথে, দেখো Cl2 এর সাথে কী হবে সামঞ্জস্যপূর্ণ, HCF2। তো Cl এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে সেই আই মাঝে থাকবে, দুদিকে Cl থাকবে, আর HCF2 ক্ষেত্রে কী হবে, এদিকে এফ থাকবে, এদিকে এক্সি থাকবে, এদিকে এফ থাকবে, দিয়ে বন্ধন দেবে কার্বনে, হ্যাঁ ওদের উপর। এ হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, 20 নম্বর। দেখো কোশ্চেন নম্বর কত হয়েছিল, 20 নম্বর কোশ্চেন কি, 20 নম্বর কোশ্চেনে বলেছে কি যে একক কোষের কিনারার দৈর্ঘ্য এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং অন্ত অক্ষীয় কোণ আলফা সমান গামা সমান 90 ডিগ্রি এবং বিটা যদি 90 ডিগ্রি নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে এটি কোন শ্রেণীর ক্লাসকে নির্দেশ করে। তো কিনারার দৈর্ঘ্য দেওয়া আছে যেগুলো তিনটি পরস্পর সমান নয় এবং দুটো কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি নয়, এই ধরনের ক্লাসকে কী দ্বারা সূচিত করে। আমাদের ক্লাসকে সূচনা করার একটা নিয়ম রয়েছে, ক্লাস গঠনে যখন ক্লাসকে সূচনা করা হয় তার নিয়মটা কেমন না, নিয়মটা হচ্ছে আমাদের যদি একটা ঘনক হয়, ঘনকের বাহু বরাবর যদি কি থাকে, এই তো এই ঘনকের বাহু বরাবর এটা যদি অক্ষ কল্পনা করি, আমরা প্রত্যেকটা কণাকে সেন্টার ধরে মূলবিন্দু ধরে যদি অক্ষ কল্পনা করি, এটা কি অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে একক কোষ, বর্গাকার একক কোষ হচ্ছে এটা। তো বর্গাকার একক কোষের একটা কণাকে যদি আমরা কী ধরি, সেন্টার ধরে এইভাবে আমরা বাহুগুলোকে বর্ধিত করি, তো এক্স অক্ষ এর অভ্যন্তরে যে কোণটাকে যে বিন্দুতে যে পর্যন্ত ছেদ করবে এই পর্যন্ত, এর মানটা হচ্ছে এ। তো এক্স অক্ষ মূলবিন্দু থেকে এক্স অক্ষটা এই একক কোষকে যে পর্যন্ত দূরত্ব ছেদ করে তাকে বলা হয় এ, ওয়াই অক্ষকে বলা হয় বি এবং জেড অক্ষকে সি রেসপেক্টিভলি। এবার এ আর বি এর মধ্যবর্তী কোণকে বলা হয় গামা কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ গামা কোণ, বি এবং সি এর মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা কোণ, এবং এ এবং সি এর মধ্যবর্তী কোণকে বলা হয় বিটা কোণ। এগুলো অল্টারনেটিভ ওয়েতে লেখা হয়, অল্টারনেটিভ মানে কি আলফা এ বি সি, আলফা বিটা গামা। যখন আলফা লিখবো তখন এটা কির মধ্যে, এই দুটো কোণের মধ্যবর্তী হবে, যখন বিটাকে লিখবো তখন এ আর সি এর মধ্যবর্তী কোণ হবে বিটা, আর এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে কি গামা। এইভাবে লিখতে হয় কোণগুলো। এই কোণগুলো লেখার পর আমাদের যে এই যে আলফা বিটা গামা এ বি সি এবং আলফা বিটা গামা এই 6টি চলরাশির উপর নির্ভর করে ত্রিমাত্রিক ক্লাসকে 7 ভাগে ভাগ করা যায়। ত্রিমাত্রিক ক্লাসকে কয় ভাগে মোট ভাগ করা যায়, 7 ভাগে ভাগ করা যায়। একটু ছোটো করে দেখে নিই 7 ভাগগুলো কী কী। 1 নম্বর ভাগ, যদি কি হয়, যদি এ সমান বি সমান সি এবং আলফা সমান বিটা সমান গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় কি, তাকে বলা হয় ঘনকাকার বা কিউবিক, ঘনকাকার বা কিউবিক। 2 নম্বর কী হবে, 2 নম্বর হচ্ছে যদি এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয় এবং এবং তিনটে করে 90 ডিগ্রি হয়, আলফা সমান বিটা সমান গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, মানে কী লিখবে এখানে, তিনটে কোণ 90 ডিগ্রি আর যে কোনো দুটি বাহু সমান। তো সেই ক্ষেত্রে একে কী বলে, সেই একক কোষকে বলা হয় চতুস্থলকীয় বা টেট্রাগোনাল বা চতুর্স্থলকীয় বা টেট্রাগোনাল। নেক্সট আর কি জানি, 3 নম্বর কী জানি আমরা জানি যে তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান এবং তিনটে কোণ যদি 90 হয়, তিনটে বাহু যদি অসমান হয় মানে কি আলফা সমান নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা, তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান, কিন্তু কি তিনটে কোণ আলফা সমান বিটা সমান গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তিনটে কোণ 90 ডিগ্রি কিন্তু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান নয়। এই ধরনের কে ল্যাটিসকে কী বলা হয়, এই ধরনের ল্যাটিসকে বলা হয় অর্থরম্বিক। এখানে কী হয়, অর্থরম্বিক।
তবে কি 4 নম্বর কী হবে না, 4 নম্বর হবে যদি তিনটে বাহু সমান অসমান হয়, মানে এ, এটা এ বি সি হবে, সরি এ বি সি, তো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, মানে তিনটে বাহু দৈর্ঘ্য অসমান হয় এবং কি এ ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি আর গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এই ধরনের ক্ষেত্রে তাকে বলা হয় কি মনোক্লিনিক। কী বলা হয়? মনোক্লিনিক। 5 নম্বর কি আছে যে এ সমান বি নট ইকুয়াল টু সি হবে এবং আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি আর গামা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি আসে। সেই ধরনের কী বলা হয় যে ইউনিট সেলকে বলা হয় হেক্সাগোনাল ইউনিট সেল। কী বলা হয়? হেক্সাগোনাল। নেক্সট কি আছে 6 নম্বর আছে যে যদি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয় এবং আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, তখন কি আসবে? আলফা সমান গামা সমান বিটা সমান গামা সমান মান কত আসবে? এই ধরনের হলে এই ধরনের ল্যাটিসকে কী বলা হবে? এই ধরনের ল্যাটিসকে বলা হয় রম্বোহেড্রাল। আর যখন তিনটে বাহু অসমান, তিনটে কোণ 90 ডিগ্রি হয় না, মানে 6 নম্বর 7 নম্বর কী হবে? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা। এই হলে কী লিখতে পারবো আমরা? এই হলে লিখতে পারবো এটি ত্রিমাত্রিক একক কোষের প্রকারভেদ করলাম। আর এটা কী বলে? ট্রাইক্লিনিক। নেক্সট কত নম্বর কোশ্চেন? এটা গেল 20 নাকি? 21 নম্বর। এবার 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে একটি বাইনারি যৌগে ওয়াই পরমাণুগুলির এফসিসি একক কোষে গঠন করে এবং এক্স পরমাণুগুলি অন্তঃস্থলকীয় কোষের 1/3 অংশ পূরণ করে, তবে যৌগটির আণবিক সংকেত কী হবে? যে একটি বাইনারি যৌগে পরমাণু এফসিসি ওয়াই পরমাণু কি থাকে এফসিসি ক্লাস গঠন করে, একক কোষ গঠন করে এবং এফসিসি যদি একক কোষ গঠন করে তবে আমরা ধরে নিতে পারি ওয়াই পরমাণুর সংখ্যা কতগুলি? এনটি ধরে নিতে পারি যে ওয়াই পরমাণুর সংখ্যা এনটি। ওয়াই পরমাণুর সংখ্যা যদি এনখানা হয়, কী বলছে দেখো, ওয়াই পরমাণু যদি এনখানা হয় তবে এক্সের সংখ্যা কত হবে? এক্স ইজ ইকুয়াল টু হবে 2n ইন্টু 1/3। বোঝা গেল? 2n ইন্টু 1/3। এই টাইপের অঙ্ক অনেকবার করা হয়েছে। আমরা কি জানি? আমরা জানি যে যখন কি হবে, যখন ক্লোজ প্যাকিং ফাংশন তৈরি করা হবে তখন চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হয় কতগুলো? 2n, এবং চতুস্তলকীয় ফাঁক হয় কণার সংখ্যার দ্বিগুণ এবং অষ্টতলকীয় ফাঁক হয় কণার সংখ্যার অর্ধেক। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা ধরে নিয়েছি ওয়াই পরমাণু আছে এনখানা। ওয়াই পরমাণু যদি এনখানা হয় তবে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয় কতগুলো? কণার সংখ্যা সমান কণার সংখ্যা। আর টেট্রাহেড্রাল ফাঁকের সংখ্যা হয় কতগুলো? টেট্রাহেড্রাল ফাঁকে কণার সংখ্যার দ্বিগুণ। তো আমরা কি ধরলাম ওয়াই পরমাণুর সংখ্যা এনটি, তবে এক্স পরমাণুর সংখ্যা হবে 2n, কিন্তু থাকে তার কতগুলো? 1/3 অংশ, তো 2n/3। তো এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল কত হবে? 2x/3 ইস টু এক্স। এখান থেকে কত আসবে? 2:3। তো এক্স ও ওয়াই এর কণার সংখ্যার অনুপাত কত আসছে? x/3 হচ্ছে 2:y, তার সংকেত হবে x/y3। এটা হচ্ছে উত্তর, অপশন বিতে আছে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 22 নম্বর কোশ্চেন।
কোশ্চেন নম্বর 22 কী বলেছে দেখো ভালো করে, যে সংকোচনশীলতা ধ্রুবক জেড উচ্চচাপে ভ্যান ডার ওয়াল সমীকরণ কত হবে। তো এটা বারবার করানো হয়েছে, বারবার উচ্চচাপে ভ্যান ডার ওয়াল সমীকরণ কত হবে। আমরা ভ্যান ডার ওয়াল সমীকরণ জানি পি প্লাস এ বাই ভি স্কোয়ার এ স্কোয়ার ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। তো 1 মোলের জন্য 1 মোলের জন্য কত আসবে না পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। এ একটা সমীকরণ। এবার এই সমীকরণে কি বলেছে, উচ্চচাপ, উচ্চচাপে কি হবে, চাপ যদি অনেক বেশি হয় চাপ যদি অনেক বেশি হয় তার আয়তন কী হবে, আয়তন কম হবে। উচ্চচাপে বেশি হলে আয়তন খুবই, তো উচ্চচাপে কী হবে না, উচ্চচাপে পি এর তুলনায় পি এর চাপ যদি অনেক মান হওয়ার জন্য এ বাই ভি স্কোয়ার মান অনেক কম হয়, তবে এ বাই ভি স্কোয়ার কী করতে হবে, নেগলেক্ট করতে হবে। নেগলেক্ট করলে আমাদের পি ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। এখান থেকে করতে হবে পি ভি মাইনাস পিবি ইজ ইকুয়াল টু আর টি। আরটিতে ভাগ করলে হবে পিভি বাই আর টি মাইনাস পিবি বাই আর টি। আরটিতে ভাগ করছি সমান আর টি বাই আর টি। আর টি মানে 1। তো পিভি বাই আর টি মানে কত, পিভি বাই আর টি মানে জেড। জেড মাইনাস পিবি বাই আর টি ইজ ইকুয়াল টু 1। অতএব কী আসবে এখান থেকে, জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস পিবি বাই আর টি। এটা হচ্ছে আমাদের সংখ্যাগত ধ্রুবকের ইকুয়েশন কিসে, উচ্চচাপে। তো তোমাদের ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, নইলে এইভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করে উত্তর করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসার মতো কোশ্চেন পরীক্ষায়। নেক্সট কত নম্বর কোশ্চেন না 23 নম্বর কোশ্চেন। দেখো একটা বিবৃতি আছে, বড় আকারের বিবৃতি, এগুলো পড়ে উত্তর করতে হবে। অপশান এ কী বলেছে দেখো বিবৃতি একে, যে শীতলীকরণ করলে অ্যামোনিয়া আগে তরলীকৃত হয়, কিন্তু CO2 এর ক্ষেত্রে আরও শীতলীকরণ করা প্রয়োজন। তো কী বলছে, যে শীতলীকরণ করলে অ্যামোনিয়া আগে তরলীকৃত হয় কার থেকে, CO2 এর ক্ষেত্রে। তো কেন তরলীকরণ হয়, তোমরা যদি তরলীকরণের ডিটেলস ব্যাখ্যায় যাও, আমরা বলতে পারি কি, যে অণুর মধ্যে ইন্ট্রা আণবিক আকর্ষণ, ইন্টারমলিকুলার আকর্ষণ বল, মানে অণুর মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয় তবে তাকে খুব সহজেই তরলে পরিণত করা যায়। তো অ্যামোনিয়া অণুর ভিতরে কি দেখা যায়, অ্যামোনিয়া অণুর মধ্যে ডাইপোল আকর্ষণ দেখা যায়, কারণ অ্যামোনিয়া কি পোলার, এখানে পোলার আকর্ষণ দেখা যায়, কিন্তু CO2 এর ভিতরে এই ধরনের ইন্টারাকশন দেখা যায় না। তো এর উত্তর কী হবে, উত্তরে এ কি ঠিক তো বলেছে, অবশ্যই ঠিক বলেছে। এবং আর কি বলেছে, অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংকট উষ্ণতার মান 405.5 কেলভিন এবং 304.10 কেলভিন। তাহলে উত্তর কী বলছে, এটা ঠিক হবে না ভুল হবে, আরও ঠিক, এবং উত্তর অপশান হবে অপশান এ এবং আর দুটোই ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 24। কত নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, যে দুটো আলাদা স্ট্রাকচার দেওয়া আছে, কার স্ট্রাকচার আছে, H2 স্ট্রাকচার আছে, হাইড্রোজেন পারঅক্সাইড স্ট্রাকচার দিয়ে বলেছে কত, এক্স ও এর ক্ষেত্রে কোন দশাটি চিহ্নিত করো। অপশান দিতে বলছে এক্স গ্যাসীয় দশা, ওয়াই কঠিন দশা, এক্স কঠিন দশা, ওয়াই গ্যাসীয় দশা, এক্স ও ওয়াই উভয় গ্যাসীয়, এক্স ও ওয়াই উভয়ে কঠিন। তো কোশ্চেন নম্বর 24 কী হবে উত্তর হবে যে এক্সটা যেটা আছে সেটা হবে কি গ্যাসীয়, আর ওয়াইটা হবে কঠিন। এক্সটা হবে কি, এক্স হচ্ছে গ্যাসীয় আর ওয়াই হবে কঠিন। নেক্সট কত নম্বর, 25 নম্বর কোশ্চেন। 25 কি বলেছে দেখো, যে ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক নয়, যে ক্ষার ধাতুর ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক নয়। কোশ্চেন নম্বর তো কোনটির ক্ষেত্রে সঠিক নয়, অপশানে বলছে হাইড্রেশন এনথালপির মান। আমরা জানি হাইড্রেশন এনথালপির মান সাইজ যত কম হয় তার হাইড্রেশন এনথালপির মান বেশি হয়। তো 1 নম্বর যেটা বলে সেটা তো ঠিক দিয়েছে, ঠিক তো, কারণ কি এনএ কি আছে প্রথমে আছে
Li প্লাস, তো Li প্লাসের হাইড্রোজেন এনার্জি সব থেকে বেশি হবে, কারণ আমাদের সাইজ যত কমে ক্যাটায়নের সাইজ কমলে তার হাইড্রোজেন এনার্জি বাড়বে। তো উত্তর আমাদের কি 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরটা কি আছে দেখো, 2 নম্বরটা বলেছে কি যে আয়রন এনথালপির মান এন এর বেশি, Li এর বেশি এন এ কে আর বি, অর্থাৎ পর্যায় সারণীতে আমরা কি জানি যে ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ 1 এর ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামা হবে, গ্রুপ 1 এর ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে কী হবে না, তাদের আয়নীভবন এনথালপির মান কমতে থাকবে। তাই 2 নম্বরটাও তো ঠিক দিয়েছে। 3 নম্বরে কি দিয়েছে, 3 নম্বরে দেখো বলেছে যে ক্ষার ধাতু ঘনত্ব কি আছে, লিথিয়ামের বেশি কার থেকে, সোডিয়ামের বেশি থেকে, তারপরে কার বেশি, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। এইটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর প্রশ্ন কী বলছে, নিচের কোনটির তাপীয় স্থায়িত্ব সবথেকে বেশি, নিচের কোনটির মান তাপীয় স্থায়িত্বের মান সব থেকে বেশি। 26 নম্বরে যে অপশন রয়েছে তার মধ্যে সব থেকে তাপীয় স্থায়িত্বের বেশি কার হবে না, স্ট্রংসিয়াম কার্বনেট, SrCO3। তো যেহেতু SR এর আকার এদের মধ্যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে SR এর আকার সব থেকে বেশি, তাই SrCO3 তাপীয় স্থায়িত্বের মান বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 27, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রক্সাইডগুলির মধ্যে ড্যাশ এর জলের দ্রাব্যতা সর্বাধিক। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো রয়েছে, ধাতুর হাইড্রক্সাইডগুলো রয়েছে, তার মধ্যে কার ক্ষেত্রে জলের দ্রাব্যতা সর্বাধিক হয়। তো এর মধ্যে আয়নীয় চরিত্র কার বেশি থাকে, আমরা জানি যেটা সবার উপরে থাকে, সবার উপরে যে ক্যাটায়ন থাকে গ্রুপ 2তে, গ্রুপ 2। তো গ্রুপ 2তে কে থাকে, বেরিলিয়াম, প্রথমে আছে বেরিলিয়াম, তারপরে আছে কত ম্যাগনেসিয়াম, পরে ক্যালসিয়াম, পরে স্ট্রংসিয়াম, তারপরে বেরিয়াম। তো যত আমরা উপর থেকে নিচে নামি কার ক্ষেত্রে, গ্রুপ 2 এলিমেন্টের ক্ষেত্রে যত আমরা কোথায় উপর থেকে নিচে নামবো তাদের ভিতরে উপর থেকে নিচে নামলে সেই আকারগুলো বেশি স্টেবিলাইজ হবে, বেশি স্টেবিলিটি পেয়ে গেলে তাদের কি ক্ষারীয় ধর্ম এবং অ্যাসিড ধর্ম কম হবে তুলনামূলক। তাই উত্তর কী হবে, 7 নম্বর কোশ্চেন ক্ষারীয়, কোশ্চেন নম্বর কত 27 কি বলছে না, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রক্সাইডগুলির মধ্যে ড্যাশ এর জলের দ্রব্যতা সর্বাধিক। জলের দ্রব্যতা সর্বাধিক কার হয় না, BaOH2, এটা জলের দ্রব্যতা সব থেকে বেশি হয়, কারণ এর মধ্যে আয়নীয় চরিত্র সব থেকে বেশি হবে। তারপরে কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কী বলেছে ভালো করে পড়ে নাও, বলেছে কোন ক্ষারীয় ধাতুর ক্ষেত্রে শিখা পরীক্ষার বৈষম্যমূলক বর্ণ প্রদর্শন করে না। বৈষম্যমূলক বর্ণ প্রদর্শন করে না কোন শিখার বর্ণ, অর্থাৎ ফ্লেম টেস্টে যে শিখা পাওয়া যায় তার বর্ণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের সেজন্য গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে এলিমেন্টগুলো ফ্লেম টেস্ট দেয় অর্থাৎ শিখার বর্ণ দেয় তাদের কি কালার হতে পারে সেগুলো সবাই মুখস্থ করে রাখবে, এটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা জানি কি জেনারেলি কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো লিথিয়ামের কালার কি, আর লিথিয়ামের কালার হয় ক্রিমসন রেড, কি হয় ক্রিমসন রেড। লিথিয়ামের কালার হয় ক্রিমসন রেড, CRIMSON, ক্রিমসন রেড। সোডিয়ামের কালার হয় কি ইয়েলো, পটাশিয়ামের কালার হয় কি ভায়োলেট, পটাশিয়ামের ভায়োলেট কালার দেখায়। রুবিডিয়াম কি কালারে দেখায়, রুবিডিয়াম হচ্ছে রেড ভায়োলেট কালার দেখায়, রেড ভায়োলেট। আর সিজিয়াম কালার কি দেখায় ব্লু, আর তারপরে এটা গেলো কি গ্রুপ 1, এগুলো সবগুলো কত গ্রুপ 1। আর গ্রুপ 2 এর মধ্যে কি আছে, গ্রুপ 2 এর প্রথম আছে না বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুটো কি শিখার কালার দেখায় না, অর্থাৎ ফ্লেম টেস্টে এরা তো কোনো ধরনের কালার শো করে না। বাকিগুলো কালার কেমন হয় সেটা জেনে রাখো তোমাদের পরীক্ষার পারপাসের জন্য। তারপরে আছে ক্যালসিয়ামের কালার হয় কি ব্রিক রেড। তারপরে কি আছে ক্যালসিয়ামের পরে আছে কে স্ট্রংসিয়ামের রঙ কেমন হয়, এরও হয় ক্রিমসন রেড, CRIMSON, ক্রিমসন রেড। আর কি আছে স্ট্রংসিয়ামের পরে আছে বেরিয়ামের কালার কি হয় অ্যাপেল গ্রিন, আমাদের মধ্যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা বলেছে ফ্লেম টেস্টে বৈষম্যমূলক বর্ণ প্রদর্শন করে না, দেখে হবে অপশান সি, বেরিলিয়াম কোনো ধরনের বর্ণ প্রদর্শন করে না। নেক্সট কোশ্চেন নম্বর 29 নম্বর কোশ্চেন,
29 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো ভালো করে। 29 নম্বর কোশ্চেনে বলেছে ড্যাশ কার্বাইডটির আর্দ্র বিশ্লেষণে মিথেন গ্যাস পাওয়া যায়। যে কোন কার্বাইডটির আর্দ্র বিশ্লেষণে মিথেন গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস পাওয়া যায় Al4C3, অর্থাৎ অ্যালুমিনিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায় মিথেন গ্যাস। তো এটা কি হবে Al2O3 যোগ H2 আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে কত AlOH3 যোগ CH4। ব্যালেন্স করে নিও, এটা হচ্ছে বিক্রিয়া। নেক্সট কত নম্বর বিক্রিয়া? 30 নম্বর কোশ্চেন কি বলেছে কার্বাজেন হলো ড্যাশ। কার্বাজেন কি? কার্বাজেন হচ্ছে O2 ও CO2 এর মিশ্রণকে কার্বাজেন বলে। তারপরে O2 ও CO2 এর মিশ্রণ। তারপরে কত নম্বর কোশ্চেন? 31 কি বলেছে দেখো, যে বোরাক্স বিডের সংযুক্তি কি? কোনটি হচ্ছে বোরাক্স বিডের সংযুক্তি? বোরাক্স বিডের সংযুক্তি হচ্ছে অপশান এ NaBO2 যোগ B2O3। এটা হচ্ছে বোরাক্স বিডের সংযোজিত রূপ। নেক্সট কত নম্বর? কোশ্চেন নম্বর 32 নম্বর কোশ্চেনে বলেছে কি যে শৃঙ্খলাকৃত সিলিকেটে কোন আয়নটি উপস্থিত থাকে? তো শৃঙ্খলাকৃত সিলিকেটের ভিতরে কোন আয়নটি উপস্থিত থাকে? না, উপস্থিত থাকে অপশান ডি SiO3 2- হলেন। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে সিলিকেটের স্ট্রাকচার। নেক্সট হচ্ছে 33 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখা ভালো করে। বলেছে যে ফ্লোরিন অণুর সংকেতে CN হলে অণুতে উপস্থিত ষড়ভুজের সংখ্যা কত হবে? যদি CN হয় টোটাল নাম্বার অফ কার্বন সিসি বন্ডের মধ্যে স্ট্রাকচার যদি CN হয় তাহলে ষড়ভুজের সংখ্যা কত হবে? ষড়ভুজের সংখ্যা সূত্র হচ্ছে অপশান এ n/2 - 10। ষড়ভুজের সংখ্যা n/2 - 10, অর্থাৎ C60 ক্ষেত্রে কত করে ষড়ভুজ পাবো আমরা? 60 থেকে পাবো 60/2 - 10, অর্থাৎ 30 - 10 = 20টি। C60 রিং কতগুলো পাবো? 20খানা রিং পাবো আমরা। নেক্সট কোশ্চেন নম্বর 34 নম্বর কোশ্চেনে কী বলে দেখো ভালো করে। 34 নম্বর কোশ্চেনে বলেছে যে নিচের যৌগগুলির মধ্যে কোনটির জারণ ক্ষমতা সবথেকে বেশি? আমরা জানি কোনটির জারণ ক্ষমতা সবথেকে বেশি হয়। এর মধ্যে দেখো উত্তরে আছে কি না সি PbO2। উত্তরে কি আছে? সি PbO2। তাই PbO2 কী অবস্থায় আছে? PbO2 +4 স্টেটে রয়েছে। তাই +4 স্টেটে থেকে যদি আমরা PbO2 তৈরি করতে চাই, অর্থাৎ +2 স্টেটে আসতে চাই, তখন কী করতে হবে আমাদের? PbO4 থেকে PbO2 হতে হলে PbO হতে হলে কী করবে? জারণ ক্ষমতা বাড়তে হবে। এটা কি জারণ ক্ষমতা বেশি। নেক্সট 35 নম্বর কোশ্চেন এবং এই মডেলের শেষ কোশ্চেন কী বলেছে তাকে ভালো করে। হীরে সমযোজী ও গ্রাফাইট আয়নীয়, এটা ভুল। হীরে sp3 সংকরায়িত এবং গ্রাফাইট sp2 সংকরায়িত, এটা ঠিক। হীরে এবং গ্রাফাইট এর উভয় পরমাণু শুধু পিচ্ছিলকারক হিসাবে ব্যবহৃত হয়। হীরে এবং গ্রাফাইটের উভয় ত্রিমাত্রিক জালকাকার বিশিষ্ট হয়। উভয়কে ত্রিমাত্রিক জালকাকার বিশিষ্ট। উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের উত্তর। তো উত্তর কি আসলো? দুটোই ঠিক আসলো তো, এ ঠিক এবং আর ঠিক, দুটোই ঠিক। এই হচ্ছে আমাদের উত্তর। এই গেল তোমাদের কত নম্বর মডেল কোশ্চেন পেপার 16। পরবর্তী মডেলগুলো ধীরে ধীরে আপলোড করা হবে। তাই তোমাদের বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি মাত্রায় শেয়ার করো এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যেখানে যে কোশ্চেন বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত নম্বর কোশ্চেন তোমরা বুঝতে পারো নি। আমি পুনরায় সেটা আবার রিলিজ করে দেবো, বার করে এটা করে দেবো। এটা গেল। নেক্সট কত গেলো? এটা মডেল সেট 16। থ্যাংক ইউ।